সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বাংলাদেশে এমন অনেক দম্পতি আছেন যারা এখনো সন্তান লাভ করতে পারছেন না। বিষয়টি শুধু চিকিৎসাগত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক দৃষ্টিভঙ্গি, মানসিক চাপ এবং কিছু ভুল ধারণা। আজ আমাদের আলোচনার বিষয় থাকবে সন্তান ধারণ এবং প্রজনন স্বাস্থ্য। এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর রেজাউল করিম কাজল, প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলে যাচ্ছি তার কাছে। স্যার, আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, ভালো আছি। স্যার, আমি যেমনটি বলছিলাম যে বাংলাদেশে কিন্তু এমন অনেক দম্পতি আছেন যারা আসলে বিয়ের পর সন্তান লাভ করতে চাইছেন কিন্তু আসলে পারছেন না। প্রথমেই যেটি জানতে চাইবো যে বিয়ের অনেক বছর পার হয়ে গেছে কিন্তু তারা সন্তান লাভ করতে পারছেন, এর কারণটি আসলে কি হতে পারে? সবচেয়ে বড় কথা হলো, আজকে যারা বিয়ে করলো, নবদম্পতি, তারা কখনোই ভাবছে না যে সন্তান লাভের জন্য তাদেরকে একদিন চেষ্টা করতে হবে কিংবা ডাক্তারের কাছে যেতে হবে। এটা আসলে কারো মাথাতেই থাকে না। তো যখন দেখে যে কোনো দম্পতি একসাথে থাকছে, বছর খানেক পার হয়ে যাচ্ছে, কিংবা তারা 1 বছর 2 বছর পরে প্ল্যান করছে যে তারা একটি সন্তান লাভ করবে, ব্যর্থ হলে তখনই তারা ডাক্তারের কাছে যায়। আসলে দিন দিন এই সমস্যাটা বাড়ছে এবং বন্ধ্যাত্ব সমস্যা আগেও ছিল, কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা ছিল না, চিকিৎসা বিজ্ঞান এতটা এগোয়নি, কার সমস্যা ধরা পড়তো না এবং চিকিৎসা হতো না, তারা হয়তো সন্তানহীন হিসেবেই জীবনযাপন করত। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যুগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে কী সমস্যা, তার সমাধান আছে এবং মানুষ সন্তান লাভ করছে। আমরা যদি বলি যে 100 দম্পতির মধ্যে প্রায় 10 থেকে 12, শতকরা 10 থেকে 12 মানে দম্পতির সন্তান লাভের সমস্যা আছে এবং সেটার জন্য চিকিৎসা করতে হবে। তাহলে খুব কম নয় কিন্তু জিনিসটা। একদমই। তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, দম্পতি আছে হয়তো তারও অর্ধেক। এরও যদি আমরা 10 থেকে 12% ধরি, তার মানে অনেক রোগী আছে। একদমই। তার মানে কি বিয়ের পরপরই বা যখন তারা প্ল্যান শুরু করবে তখনই আগে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? এখনকার বৈজ্ঞানিক যুগে আমরা যেমন আগে বলতাম যে কোনো স্বামী স্ত্রী যদি 1 বছর চেষ্টা করে, তারপর সন্তান লাভ করতে ব্যর্থ হয়, তাহলে চিকিৎসকের কাছে দিতে। কিন্তু পৃথিবী এখন উন্নত হয়েছে, কোনো দম্পতি চাইলে আগেই জানতে পারে যে আমরা তো এখন বিয়ে করলাম, আমাদের সন্তান ধারণে আদৌ কি কোনো সমস্যা হবে ভবিষ্যতে। তো এই সমস্যাটা যদি আগেই ধরা যায়, তাহলে সেটা চিকিৎসা তো আগে থেকেই করা লাগবে। এবং এমন কোনো দম্পতি আছে যাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো তাদের সন্তান নেওয়াটা জরুরি। দেরি করলে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কাজে চাইলে যখন তখনই কিন্তু সমস্যা ধরতে পারে। স্যার, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে উভয়ের কারণে সন্তান না হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু থাকে? আমরা বলে থাকি যে শতকরা 30% ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের সমস্যা, শতকরা 30% ক্ষেত্রে নারীর সমস্যা এবং শতকরা 30% ক্ষেত্রে উভয়ের সমস্যা। আর শতকরা 10% ক্ষেত্রে দেখা যায় যে কারো সমস্যা খুঁজে পাওয়া গেল না। তো শেষ কথা হচ্ছে একটাই, যে শতকরা 50% ক্ষেত্রে আসলে পুরুষের সমস্যার কারণে সন্তান ধারণে ব্যর্থ হয়, আর শতকরা 50% ক্ষেত্রে নারী। মানে সমান সমান কারণ থাকতে পারে নারী ও পুরুষের মধ্যে সন্তান ধারণে ব্যর্থতার কারণ হিসেবে। বিয়ের পরে কোন ক্ষেত্রে দম্পতিকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা কোন কোন কারণগুলো তারা যদি দেখে যে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, তখন চিকিৎসকের কাছে যেতে হবে? হচ্ছে যে বয়স একটা বড় ব্যাপার সন্তান ধারণের জন্য। বাংলাদেশের নারীদের 25-এর পরে সন্তান ধারণ ক্ষমতা কমতে থাকে, 30-এর পরে দ্রুত কমতে থাকে এবং 35-এর পরে অতি দ্রুত কমতে থাকে। তাহলে বিয়েটা কোন বয়সে হয়েছে সেটা একটা ব্যাপার। আমরা বলি কোনো নারীর বয়স যদি 28-এর নিচে হয়, তাহলে তার 1 বছর চেষ্টা করে দেখবে সন্তান আসে কিনা। আর যদি সেই বয়সটি নারীর ক্ষেত্রে 28-এর বেশি হয়ে যায়, তাহলে 6 মাসের ভিতরেই চিকিৎসকের কাছে আসতে হবে। আচ্ছা, এরপরে আর সন্তান ধারণের একটু কমতে থাকবে। এই জন্য সমস্যাটা যত দ্রুত ধরা যাবে, সমাধানটাও তত তাড়াতাড়ি করা যাবে। স্যার, একটু ইনফার্টিলিটি নিয়ে কথা বলতে চাই। ইনফার্টিলিটি নির্ণয়ের জন্য আসলে কোন ধরনের পরীক্ষা এবং চেক আপ করা দরকার? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে কোনো দম্পতি যদি বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসে, তাহলে আমরা প্রথম পরীক্ষা কি করব? তো মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে আগে নারী যাবে ডাক্তারের কাছে, নারীর প্রেসক্রিপশন হবে, তাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর সমস্যার সমাধান যদি না করা যায় তাহলে হয়তো
পুরুষকে টেস্ট করবে। কিন্তু আসলে আমরা যখন ছাত্র পড়াই কিংবা আমরা পড়ে আসি, চিকিৎসা বিজ্ঞান পড়ি, যে প্রথমে আসলে পুরুষের পরীক্ষা করা দরকার, কারণ পুরুষের পরীক্ষাটি সোজা এবং খরচ কম। তো সেখানেই যদি সমস্যাটা ধরা পড়ে যায় তাহলে নারীকে পরীক্ষা করা নাও লাগতে পারে। তাহলে এখান থেকে আসলে শুরু করতে হয়। পুরুষের যে পরীক্ষাটি আমরা করি, আমরা ইতিহাসটা নেই পুরুষের, যে তার ওজন কত, বয়স কত এবং তার শারীরিক কোনো অক্ষমতা আছে কিনা। এগুলো যদি না থাকে তাহলে আমরা সোজা একটা বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস করি। এই ছোট একটি পরীক্ষা দিয়ে বুঝতে পারি যে এই পুরুষের সন্তান লাভে কোনো সমস্যা আছে কিনা। এটি শুধু পুরুষের পরীক্ষা। আর নারীদের ক্ষেত্রে আমরা রুটিন কিছু পরীক্ষা করি, যেমন রক্তের সিবিসি, হয়তো ব্লাড সুগার দেখি, আর থাইরয়েড নামে একটা হরমোন দেখি, আর একটা আল্ট্রাসাউন্ডও করাই যে আসলে তার প্রজননতন্ত্রে কোনো রকম সমস্যা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা ইত্যাদি ধরার জন্য। এইটুকু হচ্ছে প্রাথমিক পরীক্ষা। তার পরবর্তীতে যদি সমস্যা সমাধান না হয় কিংবা সমস্যা না পাওয়া যায়, তখন হয়তো আমরা পরবর্তী ধাপের পরীক্ষাগুলো করি। স্যার, এক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি যে সাধারণত সন্তান না হওয়ার জন্য কোন ধরনের চিকিৎসা বা থেরাপি আপনি পরামর্শ করবেন দম্পতিকে? হ্যাঁ, সন্তান আমরা আগে বললাম যে নির্ধারিত বয়সে আসলে সন্তান নেওয়া দরকার। যেমন নারীদের ক্ষেত্রে আমরা বলি যে 25-এর ভেতরে সন্তান নেওয়া আসলে উচিত, সেখানে সমস্যা কম থাকে। আবার পুরুষেরও বয়স আছে, পুরুষও যেন একেবারে 35 কিংবা 40 বছরের বেশি না হয়ে যায়, সেটা একটা ব্যাপার। মানে সন্তান ধারণ করা, সন্তানের জন্ম দেওয়া এবং সন্তানকে লালন পালন করারও একটা সময় থাকতে হবে হাতে। তাহলে আমরা যখন চিকিৎসা দিই তখন আমরা কিছু প্রাথমিক চিকিৎসা দিই। প্রাথমিক মানে কি, যে তারা হয়তো জানেই না যে কখন স্বামী স্ত্রী একসাথে থাকলে সন্তান লাভ করা যায়, এই জ্ঞানটা হয়তো তাদের ভিতরে নেই। আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দূরে থাকে, সপ্তাহান্তে তারা একসাথে থাকে। এই ইতিহাসগুলো আমাদেরকে নিতে হয়। যদি দেখি এখানে কোনো ঘাটতি আছে, তাহলে আমরা শিখিয়ে দিই যে কোন সময়টা আসলে সন্তান লাভের জন্য প্রযোজ্য, সেই সময়টা তারা স্বামী স্ত্রীকে একসাথে থাকতে বলি। এটা হচ্ছে জাস্ট একটু নিয়ম কানুনের ভিতরে আনলেই চিকিৎসাটা হয়ে যায়। আর কিছু আছে যে না, আসলে চিকিৎসার প্রয়োজন আছে, তখন আসলে সমস্যাটা কীরকম সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। যদি পুরুষের কোনো শারীরিক অক্ষমতা থাকে তাহলে আমরা সেটা চিকিৎসা করি, যদি তার সিমেন বা বীর্যে কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে আমরা চিকিৎসা করি। অন্যদিকে নারীর কি সমস্যা আছে, এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে সবচেয়ে বড় নারীদের সমস্যা হচ্ছে অধিক ওজন। অধিক ওজনের কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, যে এরা অধিক ওজন থাকে, এদের অনিয়মিত পিরিয়ড হয়। তার মানে হচ্ছে প্রতি মাসে সন্তান ধারণের জন্য ডিম্বাশয় থেকে ডিম্ব পরিস্ফুটন হয় না। এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। তো সেটার জন্য তখন আমরা বলি যে আপনি ওজন কমান, জীবনযাত্রায় পরিবর্তন আনুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। এই ওজন কমানোটাই সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় চিকিৎসা তাদের জন্য। তারপরে যদি সেটা না হয়, তা আমরা খুঁজে দেখি যে তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিংবা তার ওভারি বা ডিম্বাশয়ে কোনো সমস্যা আছে। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা শুরুই হয় নারীদের ক্ষেত্রে যে ডিম্ব পরিস্ফুটনের ওষুধ দিয়ে এবং একটা সময় মতো স্বামী স্ত্রী মেলামেশার জন্য। এটা প্রাথমিক একেবারে চিকিৎসা। এই চিকিৎসাটা দিয়ে শুরু হয়। তারপরে পরবর্তীতে সমস্যা সমাধান না হলে আরও বড় পরীক্ষা থাকে এবং পরের ধাপের চিকিৎসা শুরু হয়। আচ্ছা স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। স্যার, চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি একটু কথা বলতে চাই। অনেক সময় দেখা যায় যে যখন তারা জানতে পারে যে চিকিৎসা প্রয়োজন, অনেক সময় বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিতে কিছু কিছু দম্পতি আস্থা পায় না, তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে চায়। এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন? কতটুকু আস্থা রাখা প্রয়োজন আসলে, বা কতটুকু কার্যকর? এটা যুগ যুগ যাবৎ হয়ে আসছে এবং শুধু চিকিৎসা বিজ্ঞান না, অনেক কারণেই মানুষ বিদেশে যাচ্ছে। ধরেন বিয়ের বাজার করতেও বিদেশে যাচ্ছে, যে বাংলাদেশে কিছু পাওয়া যায় না। তো এরকম ট্রেন্ড আছে একটা। এর কারণ হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার ভিতরে যারা জড়িত, চিকিৎসক শুধু নয়, এর পুরো টিমটা যারা ম্যানেজ করে, যে হাসপাতালগুলো আছে, সেবা কেন্দ্রগুলো আছে, তারা রোগীর জন্য কতটা ফ্রেন্ডলি, রোগীকে কতটা সম্মান দিয়ে কথা বলে, কতটা এন্টারটেইন করে ওদেরকে, রোগীর কাছাকাছি কতটা বিশ্বস্ততা অর্জন করে, এখানে কিন্তু ঘাটতি আছে। রোগীকে তার সমস্যা বুঝিয়ে বলা, তাকে সময় দেওয়া এবং তার সফলতা কীরকম হবে, চিকিৎসা পদ্ধতি কীরকম হবে এবং খরচ কত হবে, সব কিছু সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হয় না কোনো কোনো ক্ষেত্রে। তখনই রোগী আসলে আস্থা হারায়। তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক।
আস্থার কারণে বাইরে যাবে, সেটা যাওয়া উচিত না। যদি যে চিকিৎসাটা আমরা দিতে পারছি না সেটার জন্য যদি উন্নত চিকিৎসার জন্য যায়, তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও একটা বিষয় থাকে, সেটি হচ্ছে যে সামাজিক অবস্থান বা সমাজের মানুষ কি বলবে, সন্তান ধারণ করতে পারছে না। এক্ষেত্রে অনেক দম্পতি চিকিৎসকের কাছে যেতেও কিন্তু ভয় পায় বা একটু ইতস্তত বোধ করে। এই ব্যাপারটি নিয়ে আপনি কি একদম, আপনি বলবেন? সঠিক কথা বলেছেন। বন্ধ্যাত্ব সমস্যাটা এমনই একটা সমস্যা হুম, যেটা মানুষ আশেপাশের মানুষকে বলতেও দ্বিধাবোধ করে হুম, এবং চিকিৎসকের কাছে যেতেও দ্বিধাবোধ করে, এবং চিকিৎসকের কাছে যে এই সমস্যায় গিয়েছিল অন্য কেউ যাতে দেখে না ফেলে হুম, এই জন্য সে গোপনে যেতে চায়। তো এটাও একটা বড় কারণ মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটা তো একটা সমস্যা, সে তো নিজে তৈরি করেনি সমস্যাটা, কিন্তু আমরা তাদেরকে অন্য চোখে দেখি। আমরা বলি যে তাদেরকে দেখে ঘর থেকে বের হইলে আসলে খারাপ কিছু হতে পারে। কোনো বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে হয়তো বলছে যে অমুক আঙ্কেলের সামনে দিয়ে যাবি না, সামনে পড়ে গেলে পরীক্ষা খারাপ হবে। তো এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু ঘটনাটা ঘটেছে। কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন হয়, যে সমস্যা একটা আছে, চিকিৎসকের কাছে যেতে হবে এবং সমাধান আছে, এই জন্যে এই দম্পতিগুলো কিন্তু মানসিক বিষণ্ণতা, অস্থিরতা এবং দুঃখ কষ্টে ভোগে, এবং এটা আমরা দেখতে পাই না সাধারণত। আমরা চলাচলের ক্ষেত্রে যখন মেলামেশা করি তখন কোনো মানুষের এ ধরনের কষ্টকে আমরা উপলব্ধি করি না, এবং আমরা সাপোর্টিভ হয় না যে ওই সমস্যাটাকে আমি আসলে ভেবে দেখব যে এই সমস্যাটা আছে, আমি তার জন্য কি উপকার করতে পারি। এই মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাই, কিন্তু থাকা উচিত। স্যার, আবারও একটু প্রজনন স্বাস্থ্যে ফিরতে চাই। অনেকগুলো তো আসলে প্রযুক্তিগত পদ্ধতি আছে, যেমন আইভিএফ। এই প্রযুক্তিগত পদ্ধতিগুলো নিয়ে মানুষের আসলে কতটুকু জানা প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেক মানুষেরই এখনো জানা নেই যে কত উন্নত চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আছে। সাধারণ আমরা বলি যে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন দিয়ে যখন কাজ না হয় তখন উন্নত পদ্ধতিতে যেতে হয়। তো উন্নত পদ্ধতি দুই রকমের আছে বাংলাদেশে। একটা হচ্ছে যে কখনো যদি স্বামীর সমস্যা হয়, যে স্বামীর শুক্রাণুর সংখ্যা কম কিংবা গুণগত মানসম্পন্ন না, কিংবা স্ত্রীর এমন কোনো সমস্যা আছে যে স্বাভাবিক উপায়ে ভ্রূণ তৈরি হচ্ছে না, তো তখন দুই রকমের চিকিৎসা দেওয়া হয়। একটা মাঝারি গোছের চিকিৎসা আছে, যে স্বামীর শুক্রাণুকে ভালো মতো মেশিনে দিয়ে ফিল্টার করে শক্তিশালী শুক্রাণুগুলোকে যখন স্ত্রীর ডিম ফুটে তখন গর্ভাশয়ের ভিতরে দিয়ে দেওয়া হয়। সেটা একটা চিকিৎসায় আমরা আইইউআই বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলি। তো এর পরের ধাপটাই হচ্ছে আইভিএফ, বা সাধারণ মানুষ টেস্ট টিউব বেবি হিসেবে জানে। তো টেস্ট টিউব বেবি কিছুই না, এটা স্বামী স্ত্রীর সন্তান। এই ভ্রূণটা যখন মাতৃগর্ভে তৈরি না হচ্ছে, সেই কারণগুলো সমাধান করার জন্যে স্বামীর শুক্রাণু নেওয়া হয়, স্ত্রীর ডিমগুলো বের করে আনা হয়, দিয়ে ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয়। সেখানে বেশ কয়েকটি ভ্রূণ তৈরি করা হয়। আসলে ভ্রূণগুলোকে আবার প্রিজার্ভ করা হয়, মানে সংরক্ষণ করা হয়। যখন দেখা যায় যে নারীর জরায়ুটি ঠিক মতো তৈরি হয়েছে একটি ভ্রূণকে ধারণ করার জন্য, তখন সেই ভ্রূণটি নারীর গর্ভাশয়ের ভিতরে প্রতিস্থাপন করা হয়, আমরা বলি এমব্রায়ো ট্রান্সফার। সেই ভ্রূণটি কিন্তু স্বাভাবিক শিশুর মতোই বেড়ে ওঠে। এটা একটা চিকিৎসা পদ্ধতি শুধু, যাকে টেস্ট টিউব বেবি ভাবে চেনে মানুষ, আমরা বলি আইভিএফ। তো এটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সারা বিশ্বে প্রচলিত, বাংলাদেশেও মানে প্রচলিত, এবং খুব ভালো ভালো বিশেষজ্ঞ আছে, ভালো ভালো সেন্টারও আছে বাংলাদেশে। কিন্তু এই টেস্ট টিউব বেবি নিয়ে কিন্তু অনেক মানুষের মনে ভুল ধারণা আছে যে হয়তো বা পুষ্টি কম পাবে বাবু, অথবা হচ্ছে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে। অনেক মানুষেরই এটি নিয়ে ভুল ধারণা আছে। দুটো ভুল ধারণা খুব প্রচলিত। এই জন্য কিন্তু কোনো দম্পতি বলতে চায় না যে এটা তাদের টেস্ট টিউব বেবির মাধ্যমে হয়েছে, বলতে চায় না, কিংবা টেস্ট টিউব বেবির চিকিৎসা করাচ্ছে এটাও বলতে চায় না। দুটো কারণ আছে। একটা কারণ আপনি যেমন বললেন যে টেস্ট টিউব বেবি কি স্বাভাবিক বেবি? আসলে স্বাভাবিক বেবি একেবারে অন্য স্বাভাবিক মানে ভাবে সন্তান গর্ভে আসলে যে যেরকম সন্তানের জন্ম হয় একেবারে সেরকম, এর বাইরে কিছুই না। এটা একটা ভুল ধারণা। দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে টেস্ট টিউব বেবি সম্পর্কে মানুষের একটা কুসংস্কার আছে যে টেস্ট টিউব বেবি কি এই দম্পতির বেবি, এরকম একটা সন্দেহ থেকে যায়। আসলে টেস্ট টিউব বেবি এই দম্পতির নিজেদেরই বেবি। বাংলাদেশে যে চিকিৎসা পদ্ধতি আছে সেখানে এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বিদেশে আছে, বিদেশে নিয়ম আছে, নীতিমালা আছে, যে কারো যদি স্বামীর শুক্রাণু একদম না থাকে তখন ডোনেশন শুক্রাণু বা দান করা শুক্রাণু দিয়ে সন্তান তৈরি করে, অথবা কোনো নারী যদি ডিম একেবারেই না থাকে তখন সে কারো কাছ থেকে ডিম, দান করা ডিম নিয়ে সন্তান তৈরি করে। সেই সন্তানটি এই নারীর গর্ভের ভিতরে বড় হয়ে ওঠে। তো জেনেটিক্যালি তখন সেই বাবা কিংবা সেই মা হয়তো
বাবা মা থাকে না, কিন্তু আইনগতভাবে এই সন্তানের মালিক কিন্তু এই বাবা মাই। তো সেটা বিদেশে প্রচলিত আছে। তো সেইটা জানার কারণে কিংবা সেই সম্পর্কে কারো ধারণা থাকার কারণে এই একটা ভুল ধারণা রয়ে গেছে মানুষের ভিতরে যে টেস্ট টিউব বেবি আসলে কার বেবি। টেস্ট টিউব বেবি ওই দম্পতির নিজেরই বেবি। এবং স্যার এবার যদি একটু জানতে চাই যে এই যেসব পদ্ধতিগুলোর কথা বলছিলেন, বিশেষ করে টেস্ট টিউব বেবি, এগুলো আসলে কতটুকু ব্যয়বহুল হয়? সাধারণ দর্শকদের মনে আসলে প্রশ্ন থেকে যায় যে অনেক বেশি ব্যয়বহুল কিনা বা তারা এটা এফোর্ড করতে পারবে কিনা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্যয়বহুল হওয়ার কারণেই কিন্তু সবার জন্য এটা আসলে এই চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। ব্যয়বহুল বলতে আমি যদি একটা ধারণা দেই যে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, তো এই টাকাটা তো সবার কাছে থাকছে না। আর একটা হচ্ছে যে সফলতা যে 100% হবে তাও তো শিওর না। নারী পুরুষের বয়স ভেদে এবং সমস্যাটা কীরকম সেই অনুযায়ী তার জন্য সফলতার হার। তা আমরা বলে থাকি যে 100 জন করলে হয়তো 50 জন সন্তান নিয়ে বাড়ি যাবে, এরকম। তো একটা হচ্ছে সফলতার হার শতভাগ নয়, আর আসলে এই চিকিৎসা ব্যয়বহুল। এই জন্যে মানুষের সবাই জানেও না হয়তো, আবার জানলেও এই চিকিৎসা যে সবার জন্য নেওয়া সম্ভব হবে তাও কিন্তু সত্যি না। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ যে চিকিৎসা আছে কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা সে নিতে পারলো না। তো সেটা তো একটা ওই দম্পতির জন্য কষ্টের ব্যাপার। একদমই। এবং স্যার এবার একটু জানতে চাইবো, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি কেমন ধরনের লাইফস্টাইল একজন দম্পতিকে আপনি সাজেস্ট করতে চান সন্তান জন্ম ধারণের জন্য যেন ঠিকঠাক হয়? এখন নারী পুরুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একদিন বিয়ে করব এবং সন্তান ধারণ করব। তাহলে তার আগে থেকেই কিন্তু একটা ভালো একটা লাইফস্টাইলের ভিতরে থাকা উচিত। তার সঠিক ওজনে থাকবে, সঠিক সময়ে সে বিয়েও করবে এবং বিয়ের আগে সে চিকিৎসকের কাছে যাবে। চিকিৎসক দেখবে যে তার ওজন বেশি কিনা, তার খাদ্যাভ্যাস ঠিক আছে কি ঠিক নাই, সে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে কিনা, কিংবা তার লাইফস্টাইলটা এমন যে আসলে সন্তান ধারণের জন্য ভালো না। এমন একজন জায়গায় কাজ করে যেখানে হয়তো অনেক উচ্চ তাপ থাকে, সেখানে পুরুষরা কাজ করলে তাদের সমস্যা হয়। যেমন এখন নতুন পেশা আসছে বাইক রাইডার, তাদেরও কিন্তু শুক্রাণুর সমস্যা হতে পারে আমাদের শুক্রাশয়ের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। ড্রাইভিং করছে অনেকক্ষণ বসে বসে, তো অনেক পেশার কারণে কিন্তু ওই লাইফস্টাইল চেঞ্জ করা দরকার। তেমনি নারীরাও তো অনেক পরিবেশ দূষণের ভিতরে থাকছে। সে একটা ব্যাটারি কারখানায় কাজ করে, সে একটা রঙের কারখানায় কাজ করে, যেখানে বায়ু দূষণ আছে কিংবা আসলে ওর পরিবেশ ভালো না। তো সেই জিনিসগুলো আমরা বোঝাই। সে যে খাদ্যটা খায় সেটা ভেজাল খাদ্যর তালিকায় পড়ে কিনা, এরকম আমরা অনেক কিছুই আগে থেকে আমরা সন্তান ধারণের জন্য যে স্বাস্থ্যকর জীবনযাপন খাদ্যাভ্যাস প্রয়োজন সেটা সম্পর্কে আমরা আসলে ধারণা দিয়ে থাকি। যদি একটু জানতে চাই যে নারী এবং পুরুষের উভয়ের আলাদা করে আসলে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত একজন সুস্থ স্বাভাবিক সন্তান ধারণের ক্ষেত্রে? আমরা বলি সঠিক ওজনে থাকার জন্য সুষম খাবার খেতে। বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, আমরা অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খাই। আমরা বলি শর্করা জাতীয় খাদ্য আপনি কখনোই শতকরা 40 থেকে 50 ভাগের বেশি খাবেন না। তার বাইরে আপনি অন্য কিছু খাবেন, প্রোটিন খাবেন, ভেজিটেবলস খাবেন এর মধ্যে। কিন্তু আসলে হয় কি, শর্করার পরিমাণ বাড়ে, শরীরে চর্বি বাড়ে। সাধারণ মানুষের ধারণা আছে ওভারওয়েট সম্পর্কে, যে অধিক ওজন সম্পর্কে একরকম, আমাদের চিকিৎসা বিজ্ঞানে আছে আরেক রকম। একজন নারীর শরীরের যদি শতকরা 25 ভাগের বেশি ফ্যাট থাকে, চর্বি থাকে, তাহলে সে কিন্তু আসলে অধিক ওজন বা ওবেস। তার ওজন যাই হোক না কেন, কারণ চর্বি থাকাটা হচ্ছে ক্ষতিকর। তাহলে তার এই শরীরে এইরকম খাবারগুলোকে বন্ধ করতে হবে। ভিটামিনযুক্ত কিছু খাবার খেতে হবে যেগুলো আসলে সন্তান ধারণের জন্য ভালো। আর বললাম যে আসলে শারীরিক পরিশ্রম করতে হবে, এটাও একটা জরুরি জিনিস। আর একটা হচ্ছে বিষণ্ণতা মুক্ত, দুশ্চিন্তা মুক্ত লাইফ লিড করতে চেষ্টা করা। এটাও সন্তান ধারণের ক্ষেত্রে আসলে একটা ভালো উপায়। স্যার, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি এবং আমাদের দর্শকরাও আপনার কথাগুলো দ্বারা উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, জাগো স্বাস্থ্য কথার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আলোচনার বিষয়টি ছিল সন্তান ধারণ এবং প্রজনন স্বাস্থ্য। আশা রাখছি আজকের পরামর্শগুলো দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।